আমাদের সবার চোখে সুন্দরবনের সবচেয়ে সুন্দর প্রাণীটি সুন্দরবনের চিত্রা হরিণ। আজকে এই হরিণ নিয়ে আপনাদের একটি পর্ব দেখাতে চাই। তেমন কিছু নয়, শুধু দেখে যাওয়া। সুন্দরবনের একেবারে দক্ষিণ পূর্ব প্রান্ত বলা যায়। সামনে যেই ঝাপসা দ্বীপটি দেখছেন সেটি আসলে ডিমের চর। কচিখালি অভয়ারণ্য যেটি রয়েছে তার একেবারে দক্ষিণে। ঝুম বৃষ্টি চলছে, আষাঢ় মাস, বৃষ্টি হওয়ারই কথা। আর সুন্দরবনে এই সময় বৃষ্টিটি একটু ভিন্ন মাত্রায় ধরা দেয় আমাদের চোখে, বিশেষ করে যারা বৃষ্টিপ্রেমী তাদের কাছে অসম্ভব সুন্দর লাগার কথা। যাই হোক, ফিরছি গল্পে। আমরা এই সময়টিতে যখন সারা পৃথিবী বিপর্যস্ত, বিশেষ করে বাংলাদেশে ভয়ঙ্কর অবস্থা চলছে কোভিডের, সেই সময়টিতে ঘুরে বেড়ানোর সুযোগও নেই। তাই আপনাদের জন্য এই পর্বটি তৈরি করেছি। বিশেষ কিছু বলার নেই, শুধুমাত্র দৃশ্যগুলো দেখিয়ে যাওয়ার চেষ্টা করব। যে জায়গাটি আমরা এই মুহূর্তে ভ্রমণ করছি সেটি কচিখালি থেকে আরও পশ্চিমে কোকিলমণি, ত্রিকোণ আইল্যান্ড, সেই সংলগ্ন খালগুলো। এবং এই জায়গাটিতে যখন ঘুরছিলাম তখন ভাটা চলছিল। আমরা প্রচুর, শত শত না হাজার হাজার হরিণ দেখতে পেয়েছিলাম সেদিন। এই জায়গাটিতে সারা বছরই হরিণ দেখা যায়, প্রচুর হরিণ দেখা যায়, বন্য শূকর দেখা যায়, কুমির দেখা যায়, কখনো কখনো বাঘও দেখা যায়। আমি আমার যে দেখা প্রথম এবং সবচেয়ে কাছে থেকে যে বাঘটি দেখেছিলাম সেটিও এই অঞ্চলে দেখেছিলাম। যাই হোক, আপনাদের কিছু তথ্য জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে যে সাইক্লোন যেটি গেল কিছুদিন আগে, ইয়াস, সেই সময় কিন্তু অনেক হরিণ মারা পড়ছে, অনেক হরিণ মারা গেছে, এ ধরনের কিছু প্রচারণা কিংবা অপপ্রচার বলা যায় হয়েছিল যে এই ঝড়ের কারণে অনেক হরিণ মারা গেছে, শত শত হরিণ মারা গেছে। সুন্দরবনের জেলে বাওয়ালিরা নাকি দেখেছেন সেটি আসলে দেখতে গিয়েছিলাম আমরা যে আসলে কি অবস্থা। তো সেই হরিণের অবস্থা দেখতে গিয়ে সামনে কুমির পড়ে গেল। যদিও প্রস্তুত ছিলাম না ছবি তোলার জন্য, তারপরেও একটু তোলার চেষ্টা করেছি আপনাদের জন্য। যেটি বলছিলাম, ঘূর্ণিঝড় ইয়াস যখন আঘাত হানে এই উপকূলে, তখন জোয়ার চলছিল এবং পূর্ণিমার জোয়ার চলছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। এবং সেই সময়ে এই যে বন দেখছেন, বনের ভেতরে যে ফাঁকা জায়গাগুলো, এগুলোতে পানি উঠে গিয়েছিল এবং অনেকখানি পানি হয়েছিল, যে কারণে বিপর্যস্ত হয়ে পড়েছিল এই অঞ্চলের বন্যপ্রাণীগুলো। নিঃসন্দেহে হরিণগুলোর অনেক কষ্ট হয়েছিল। কষ্ট বলতে যে তারা একটানা এক সপ্তাহখানিক বৃষ্টি, তার মধ্যে চলাফেরা সীমিত হয়ে গিয়েছিল তাদের। এবং বন বিভাগের সংশ্লিষ্ট যারা অভিজ্ঞ লোকজন রয়েছেন, বিশেষ করে বন কর্তারা যারা রয়েছেন, তাদের কয়েকজনের সঙ্গে আমার কথাও হয়েছে। তারা যেটি বলছিলেন যে এই সময়ে হরিণদের যেহেতু চলাফেরা সীমিত হয়েছিল, কাজে তাদের খাওয়া দাওয়ায় ব্যাঘাত ঘটেছিল এবং সেই কারণে নিশ্চয়ই কষ্ট হয়েছে এই বন্যপ্রাণীগুলোর। একই রকমের কষ্ট পড়েছিল সুন্দরবনের অন্য বন্যপ্রাণীগুলো। এদিকে প্রচণ্ড বৃষ্টিতে এই অঞ্চলে কিছুটা স্বস্তিও এসেছে, কারণ মাঝখানে যে সময়টিতে অনেক বৃষ্টি হওয়ার কথা ছিল, বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, সেই সময় কিন্তু বৃষ্টি তেমন একটা হয়নি। ফলে সুন্দরবনের যে গাছগুলো, সেগুলোতে ফুল যখন এসেছে, সেই ফুলগুলো ঠিকমতো ফুটতে পারেনি, যে কারণেই মধু কিন্তু এবছর কম হয়েছে। আপনারা যে জায়গাটি দেখছেন এটি একটি কেওড়া বন। কেওড়ার শ্বাসমূলগুলো কেমন থাকে দেখতে পাচ্ছেন, তার মাঝে যে ফাঁকা বিস্তীর্ণ জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোই আসলে হরিণের থাকার জায়গা কিংবা বিচরণ ক্ষেত্র। এ ধরনের ফাঁকা জায়গাতেই তারা থাকতে পছন্দ করে।
এবার যখন এই বনে গেলাম আমরা, অদ্ভুত একটি ব্যাপার, সেটি হচ্ছে যে হরিণগুলো আমাদেরকে দেখে ভয় পালাচ্ছিল না, অনেক সময় তাকাচ্ছিলও না। মনে হয় যেন আমরা তাদের একদম কাছে চলে গেছি, তারপরেও কোনো ভ্রুক্ষেপ ছিল না তাদের। এটি নানা কারণে হতে পারে। একটি হচ্ছে যে তারা এমনিতে আতঙ্কিত নয়। দ্বিতীয়ত আরেকটি ঘটনা হতে পারে, সেটি হচ্ছে যে এই সময়টিতে তারা ভীষণ ক্লান্ত শ্রান্ত বৃষ্টির কারণে এবং পানি উঠে যাওয়ার কারণে, যে কারণে তারা আসলে শারীরিকভাবে খুব বেশি সুস্থ নয়। যাই হোক, এগুলোকে কাটিয়ে উঠতে পারে সুন্দরবনের বন্যপ্রাণীরা, বা যে কোনো বনের বন্যপ্রাণীরা তাদের মতো করে সেগুলোকে কাটিয়ে উঠতে পারে। এ ধরনের প্রতিবন্ধকতা নিয়ে আসলে তাদের জীবন সংহার কিংবা মারা যাওয়ার মতো পরিস্থিতিতে যায় না। বলছিলাম যে যখন ইয়াস আঘাত আনে কিংবা এর আগে আমফান যখন আঘাত এনেছিল, তখন বনের উপর প্রভাব পড়েছিল। বিশেষ করে উপকূল জুড়ে, অর্থাৎ সাগরের প্রান্ত জুড়ে যেই বনগুলো রয়েছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং এর পরপর 2 দফায় আমি নিজে ব্যক্তিগতভাবে সেই অঞ্চল ঘুরে দেখেছি। এক হচ্ছে যে একেবারে সাগরের পাড় ধরে যে বনগুলো, সেগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সাগর থেকে বালি উঠে এসেছে, নানা রকমের ময়লা আবর্জনা উঠে এসেছে, এবং অনেকখানি জায়গা জুড়ে হয়তো গাছগুলো মরেও গেছে। কিন্তু একই সঙ্গে বলতে চাই যে সুন্দরবনের বাকি অঞ্চলগুলো কিন্তু একদম একদম বলা যায় সুরক্ষিত ছিল। যেমন দেখছেন যে এই অঞ্চলের গাছগুলোর কিন্তু কোনো ক্ষতি হয়নি। এবং সুন্দরবন এমন একটি অদ্ভুত জায়গা, এত শক্ত এখানকার প্রাণ বৈচিত্র্য, এত মজবুত, যে আসলে এত অত্যাচার যায় এই বনটির উপরে, সেটি প্রাকৃতিক বলি কিংবা মানুষের, তারপরেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2007 সালে যখন সিডার হলো, ভয়ঙ্কর সেই ঝড়টির কেন্দ্র কিন্তু একেবারে সুন্দরবনের পাশ দিয়ে গেছে, সুন্দরবনের উপর দিয়ে গেছে বলা যায়, বলেশ্বর নদী দিয়ে। এবং এই অঞ্চলে অনেক মানুষ মারা গিয়েছিল, সুন্দরবন ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু তারপরে 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু আবারও আগের চেহারায় ফিরেছে সুন্দরবন। তো কাজে সেই তুলনায় পরবর্তীতে যেই ঝড়গুলো হয়েছে, যেমন আপনার আইলা, জলোচ্ছ্বাসটি, এরপর মহাসেন, বুলবুল, এবং সর্বশেষ যেটি হলো আমফানের পরে ইয়াস, এই সবগুলো ঝড়ই তারা মোকাবেলা করেছে। এবং সুন্দরবনের বন্যপ্রাণীগুলোও কিন্তু মোকাবেলা করে টিকে আছে। সমস্যা হচ্ছে যে এই অঞ্চলে অবৈধ হরিণ শিকারীদের যে চক্র রয়েছে, বাঘ শিকারীদের যে চক্র রয়েছে, তাদের দৌরাত্ম্য আগের চেয়ে অনেকটা কমেছে ঠিকই, কিন্তু এখনও সেটি যে নেই সেটি বলা যায় না। কারণ হরিণ শিকারীরা এখনও তৎপর, তার প্রমাণ আমরা কিছুদিন পরই পাই। এবং সুন্দরবনে বিষ দেওয়ার যে কাজটি, সেই অপকর্মটি এখনও থেমে থেমে চলছে। যাই হোক, সেগুলোকে মোকাবেলা করেই টিকে আছে সুন্দরবন। আপনারা যে ফলটি দেখছেন এই মুহূর্তে, সেটি হচ্ছে কেওড়া ফল। কেওড়া বেশ বড় হয়েছে। এখন আষাঢ় মাস, এরপরে শ্রাবণ মাস যেতে যেতে বা ভাদ্র মাস আসতে আসতে কেওড়া পাকবে। এবং কেওড়া যখন পাকবে তখন আসলে এক রকমের উৎসবমুখর পরিবেশ তৈরি হয় সুন্দরবনের ভিতরে। যেমন হরিণ, বানর তাদের প্রিয় খাবার, অনেক পাখির প্রিয় খাবার এই কেওড়া। আবার সুন্দরবনের খাল নদীতে বেশ কিছু মাছ রয়েছে, বিশেষ করে পাঙ্গাস মাছেরও প্রিয় খাবার হচ্ছে কেওড়া। এবং সেই কেওড়া খেতেই সুন্দরবনের একেবারে চর ধরে যেই অঞ্চলগুলো, সেগুলোতে চলে আসে জোয়ারের সময় বড় বড় পাঙ্গাস মাছ। এবং জেলেরা চরপাটা জালে কিংবা বড়শিতে কিংবা অন্য জালে সেই মাছগুলো ধরে ফেলেন। খালের পাশে চর জেগেছে, সেই চরের উপর নতুন গরানের বাগান গড়ে উঠছে। এখানে যে গাছগুলো দেখছেন, এগুলো গরানের চারা।
পেছনে যে জায়গাগুলো দেখছেন, যে গাছগুলো দেখছেন, সেগুলো কেওড়া গাছ। তো এই যে সুন্দরবনে কিন্তু এখন সেভাবে গাছ লাগানো বা বনায়নের প্রয়োজন হয় না। এই জোয়ার ভাটার সঙ্গে সঙ্গে নানা রকমের গাছের বীজগুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে, এক জায়গা থেকে আরেক জায়গায়, এবং নতুন যে চর ওঠে সেখানে গিয়ে বীজগুলো পড়ে, পলি পড়ে সেখানেই, সেখানে অঙ্কুরোদ্গম হয়, অর্থাৎ গাছের চারা ওঠে, এবং সেখানে প্রতি জোয়ারে আপনার পানি উঠতে থাকে, সঙ্গে পলি উঠতে থাকে, সেই গাছগুলো সেখানে সেট হয়ে যায়। অর্থাৎ আপনি যে দেখছেন দূর থেকে যে কেওড়া বন পিছনে, তার সামনে যে ছোট ছোট গাছগুলো রয়েছে সেগুলো গড়ানের গাছ, এবং এই পুরো অঞ্চল জুড়েই কিন্তু গড়ান বন গড়ে উঠছে। তো এভাবেই সুন্দরবন নিজের মতো করেই সেজে ওঠে। যাই হোক, আমাদের এই সফরটি ছিল হচ্ছে আষাঢ় মাসে, অর্থাৎ চলতি মাসেই। আবহাওয়া বেশ উত্তাল, তার মধ্যে এই বনকর্মীরা তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন, এবং এই মুহূর্তে সুন্দরবনে কিন্তু মানুষের প্রবেশ নিষেধ, অর্থাৎ জেলেদের প্রবেশ নিষেধ, এবং কোভিডের কারণে এই মুহূর্তে ট্যুরিস্টদেরও প্রবেশের অনুমতি নেই। পুরো সুন্দরবনে এখন কোনো মানুষই থাকার কথা না, কিন্তু তারপরেও কিছু কিছু জায়গা থেকে শুনছি হরিণ শিকারীরা সেখানে শিকার করার অপচেষ্টায় আছে, কারণ কোথাও কোথাও হরিণের মাংস পাওয়া যাচ্ছে। আবার বিষ দিয়ে মাছ শিকারের যে অপকর্ম, সেটিও কোথাও কোথাও চলছে, আমি খবর পাচ্ছি। আর অবৈধভাবে এই সময়ে মাছ ধরার যে চেষ্টা চলছে, সেটি ঠেকানোর চেষ্টা করছেন বন বিভাগের কর্মী বাহিনী, কিন্তু এত বড় বনে সেভাবে আসলে কাজ করা খুব মুশকিল, খুবই মুশকিল, কারণ বিস্তীর্ণ এই জায়গা কীভাবে পাহারা দেবেন? ওখানকার মানুষদের মধ্যে যদি সচেতনতা তৈরি না হয়, সেক্ষেত্রে সুন্দরবনের উপরে এখন যে অত্যাচারগুলো চলছে সেগুলো বন্ধ করা সম্ভব নয়। যে নদীটি দেখছেন, এই নদীটির নাম হচ্ছে শ্যালা নদী। আপনারা নিশ্চয়ই অনেকেই নাম শুনেছেন। তো শ্যালা নদী দিয়েই আমরা চলাফেরা করেছি। সামনে দেখছেন একটি একটি বন বিভাগের জেটি, ফরেস্ট অফিস যেটিকে বলা হয়। তো সুন্দরবনের জায়গায় জায়গায় এরকম বন বিভাগের অফিস রয়েছে, যেগুলো প্রচলিত সেগুলো আমরা জানি, কিন্তু অনেক দূরের কিংবা অভয়াশ্রমের ভেতরে কিংবা যেই অঞ্চলে পর্যটকরা যান না, সেই অঞ্চলের অফিসগুলো কিন্তু সেভাবে আমাদের দেখা হয় না, আপনারাও দেখতে পারেন না। তবে এই অঞ্চলগুলি এখন বেশ ভালো আছে বলা যায়। গাছপালার চেহারা খুব সুন্দর, বন্যপ্রাণীগুলোও বেশ স্বাধীনভাবে চলাফেরা করছে, সব মিলিয়ে দারুণ একটি পরিবেশ। যেটি বলছিলাম যে এই দফায় সুন্দরবনে বাঘ আমরা হয়তো দেখতে পাইনি, কিন্তু আমাদের সহযাত্রীরা বাঘের ডাক শুনেছেন। আর বাঘ ছাড়া বাকি যে বন্যপ্রাণীগুলো, সেগুলোর প্রায় সবই আমরা দেখেছি এই সফরে। তারই কিছু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আজকের মতো শেষ করছি, বিদায় নিচ্ছি। নতুন নতুন পর্ব নিয়ে খুব শিগগিরই আবারও হাজির হব। শুভকামনা।